গল্প কর্তব্যে সংসার। লিখায় আল মোহাম্মদ সরফ। বাসর ঘরে ঢুকে দেখি বউ আমার মোনাজাত ধরে বসে আছে। আমি ঘরে ঢুকে দরজাটা আস্তে করে লাগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়িয়েছি। বউ মোনাজাত ধরেই লাগছে, মনে হচ্ছে আল্লাহর কাছে একটু বেশি কিছুই যাচ্ছে। আমি কিছু বলছি না, ওর মোনাজাত শেষ করে আমার দিকে তাকিয়ে নিচে নেমে আমাকে সালাম করেছে। আমি ওকে ধরে উঠিয়ে বলি সুবহান আল্লাহ। ও কিছুটা লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েছে, তখনই ওকে বলি মোনাজাত ধরে আল্লাহর কাছে কি এমন চেয়েছে না এতক্ষণ ধরে? কখন থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে বাহাটু সব ব্যথা আরম্ভ করেছে। আল্লাহর কাছে আমি কি চেয়েছি সেটা আপনাকে বলতে যাব কেন? আমি আমার আল্লাহর কাছে চেয়েছি, তাই এটা আপনাকে বলতে চাই না। এখন বলেন, এত দেরি করে ঘরের ভিতরে আসলেন কেন? চিন্তা করছিলাম বাইরে বসে বসে। কি এত চিন্তা করছেন? আর তাছাড়া আমি যতদূর জানি আপনি কখনো কোনো প্রেম মহব্বত করেন নাই, তাহলে এত চিন্তা ভাবনা কিসের? নাকি আমার অজানা মতে অন্য কারোর সাথে রিলেশন আছে? না, আমার কারোর সাথে রিলেশন নেই। আমি চিন্তা করছিলাম কি করে আপনাকে কথাটা বলি। এত চিন্তা ভাবনা না করে কি কথা বলবেন বলে ফেলুন। আমার এমন কথাবার্তা শোনার অভ্যাস আছে। যেহেতু আপনার শোনার অভ্যাস আছে সেহেতু বলে দেয়। আগামী 5 বছর আমি কোনো সন্তান নিতে চাই না। সেই দিকটা মাথায় রেখে আপনি আমার সাথে সংসার করতে রাজি আছেন? বউ আমার অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে 5 বছর, কিন্তু এত সময় কেন সন্তান নিতে চান না সেটা কি জানতে পারি? হ্যাঁ, তা আস্তে আস্তে জেনে যাবেন। তবে এখন শুধু এইটুকু জেনে রাখুন, আমাদের সংসারের সমস্যা যতদিন শেষ না হচ্ছে ততদিন আমরা কোনো সন্তান নিব না। আমাদের সংসারে আপনার অনেক দায়িত্ব, আর আমি আশা করি দায়িত্বগুলি আপনি অনেকটা নিজের পরিবারের মতো করে সামলিয়ে নেবেন। আমি আমার কর্তব্য পালন করে যাব। আপনাদের সংসারে সমস্যা? কিন্তু আমি তো আপনাদের সংসারে কোনো সমস্যা দেখছি না। আপনার ছোট 2 ভাই চাকরি করে, আর বোনের তো বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া আপনার বাবার ব্যবসা আছে। তাহলে এখানে সমস্যা কিসের? আপনার পরিবারকে এমনটা বলা হয়েছে? আসলে সত্যি বললে তো বিয়ে হয় না, তাই বিয়েতে কিছুটা মিথ্যা বলেই বিয়ে করতে হয়েছে, এই আর কি। সত্যি বলতে আমার বাবার কোনো ব্যবসা নেই। বাবা চাকরি করতো, এখন রিটায়ার্ড। আর ছোট ভাইগুলি চাকরি করে না। হ্যাঁ, বোনের বিয়ে হয়েছে, তবে বোনটা আমাদের বাড়িতে থাকে। ওর হাজবেন্ড এখনো সরকারি কোয়ার্টার পায়নি, বেতন কম, তাই বাসা ভাড়া নিয়ে থাকতে কষ্ট হয়। এর জন্য বাবা আমাদের এখানে রাখছে। আমার ছোট অর্থাৎ মেজোটা চাকরি খুঁজতে চায়, আজ নয়তো কাল পেয়ে যাবে। আর ছোট ভাই পড়ালেখা করছে। আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। যেই টাকা বেতন পায় তা দিয়ে সংসারটা কোনো মতে চলছে। বাবার আর মায়ের অসুখের খরচটা বাবার পেনশন দিয়ে মিটে যাচ্ছে। আমি এখন বিয়েটা করতে চাইনি, কিন্তু মা রান্না বান্না করতে কষ্ট হয়, তাই বাবা মা মিলে আমাকে বিয়ে করিয়েছে। তার মানে আমাকে বাড়ির কাজ আর রান্না বান্না করাবার জন্য বিয়ে করে নিয়ে আসছেন? মানে কাজের মেয়ে হিসেবে? ঠিক তা না। কাজের মেয়ে হতে যাবেন কেন? আপনি আমার স্ত্রী, এই বাড়ির বড় ছেলের বউ। কিন্তু এমনটাই তো বোঝা যাচ্ছে না। দেখুন, আমার পক্ষে এত কিছু করা সম্ভব না। আমাকে বলা হয়েছে বাড়িতে কোনো ঝামেলা নেই। সংসারে টুকটাক কাজ করা আমার পক্ষে সম্ভব। কিন্তু সব কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া আমার নিজের একটা স্বপ্ন আছে। আমাদের ভবিষ্যৎ আছে, সব মিলিয়ে আমি এত ঝামেলা নিতে পারবো না। হ্যাঁ জানি আমাদের ভবিষ্যৎ আছে। একটু চিন্তা করে দেখুন, তাহলে সবটা বুঝতে পারবেন। আপনার ছোট ভাই ছোট বোনকে কি কষ্টের মাঝে রেখে আপনি চলে যেতে পারবেন? আপনার মা বাবার স্বপ্নটা যদি হয় আপনাকে ঘিরে, তাহলে আপনি ওদের স্বপ্নটা ভেঙে দিতে পারবেন? আমি যাই বলি না কেন, আপনি যুক্তি দেখাবেন। তবে একটা কথা বলি, আমি 5 বছর সন্তান না নিয়ে থাকতে পারবো না। আমার বান্ধবীদের মধ্যে একজনের বড় বোন ইচ্ছে করে সন্তান নিতে দেরি করেছে, এখন তাদের সন্তান হচ্ছে না। এখন আমার বান্ধবীর বোনের বরের মা উঠে পড়ে লেগেছে ওনার ছেলেকে আবার বিয়ে করাবে। আমি এমন ভুলটা করতে পারবো না। তাহলে আপনি আমার সাথে সংসার করতে রাজি নন? আমি তো বলিনি সংসার করতে রাজি নয়। আমি বলেছি আমি এত দেরি করে বাচ্চা নিতে চাই না। পরে যদি সন্তান না হয় তখন তো আপনি নিজেই চাইবেন আর একটা বিয়ে করতে। দেখুন, বড় জোর 1 বছর অপেক্ষা করতে পারবো।
1 বছরে আমাদের পরিবারের সমস্যা শেষ হচ্ছে না। আর তাছাড়া এমনিতেই আমাদের সংসারে অনেক সমস্যা, তাই নতুন করে এখন আর সমস্যা তৈরি করতে চাই না। আমার সাথে সংসার করলে সন্তানের জন্য 5 বছর অপেক্ষা করতে হবে। আপনার মতো সেলফিশ মানুষ কমই দেখছি। বাসর ঘরে বউকে খুশি করার জন্য স্বামীরা সবকিছুতেই রাজি হয়ে যায়। আর আপনি কিনা নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে বাধ্য করছেন। দেখুন, আমি যা বলছি তা মেনে যদি সংসার করতে রাজি হন তাহলে আমাদের বিয়ের সম্পর্কটা টিকে থাকবে, নয়তো আমি আগামীকাল সকালে বাড়িতে গেলে আর ফিরে আসবো না। এবার আপনি গভীরভাবে বসে বসে চিন্তা করেন। আমার মাথা ব্যথা করছে, এখন আমি ঘুমাবো। ঠিক আছে, আপনি ঘুমান, আমি মাথা টিপে দিচ্ছি। কেন মাথা টিপে দিবেন? আপনার মাথা ব্যথা করছে বলছেন তার জন্য। লাগবে না আমার মাথা ব্যথা করলে আপনার কি? আমার অনেক কিছু, আপনি আমার স্ত্রী, আপনার কোনো কষ্ট হলে সেটা তো আমার অনুভব করার দরকার, তাই না? আপনি শুয়ে পড়েন, আমি মাথা টিপে দিচ্ছি। ও শুয়ে পড়েছে, আমি কপালে আস্তে আস্তে টিপে দিচ্ছি। আমার দিকে তাকিয়ে আছে। আপনি জানেন বাসর ঘর নিয়ে আমার কত স্বপ্ন ছিল? সব আপনি মাটি করে দিয়েছেন। সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিয়েছেন। আপনার সব স্বপ্নই আমি পূরণ করব, তবে একসাথে করতে পারবে না, কারণ আমার মতো চাকরিজীবী লোকের পক্ষে সম্ভব হবে না। তবে আপনি একটা একটা করে স্বপ্নের কথা বলবেন আর আমি একটা একটা করে পূরণ করব। আপনার নামটা জানি, কি বলছিলেন? মুহাম্মদ সিমি হুমায়রা। আমাকে সিমি বলে ডাকলে অনেক খুশি হব। আপনার নাম তো আল মুহাম্মদ সৌরভ। আমি আল বলে ডাকতে পারি? ঠিক আছে, আর সবাই আমাকে আল বলে ডাকে। তা মাথা ব্যথা কমছে নাকি? না, কমেনি। আচ্ছা, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি ড্রয়ার থেকে মুখ নিয়ে আসি। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? কম করে হলেও আমি আপনার থেকে 4 থেকে 5 বছরের ছোট হব। আমাকে তুমি করে বললে অনেকটা খুশি হব। ঠিক আছে, তুমি করে বলবো। তুমি থাকো, আমি নিয়ে আসি। আমি গিয়ে ড্রয়ার থেকে মুখটা নিয়ে এসে সিমির কপালে লাগিয়ে দিচ্ছি। সিমি অনেক সুন্দর, লম্বা, আর কথা বলার সময় একটা মিষ্টি সুর ভেসে আসে। আমার ঘুম আসছে, এখন আর টিপতে হবে না। আপনি শুয়ে পড়েন। ঠিক আছে। বালিশ হাতে নিয়েছি। তখনই সিমি বলে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? নিচে শুইব বলে। কেন, খাটের উপর ঘুমালে আপনার সমস্যা হয় নাকি? খাটের উপর ঘুমাতে পারেন না আপনি? কোনো সমস্যা নেই, আর হ্যাঁ, ঘুমাতে পারি তো। তাহলে নিচে গিয়ে ঘুমাবেন কেন? আমার পাশে শুয়ে পড়েন। তুমি যদি কিছু মনে করো, তার জন্য নিচে শুইতে গেছিলাম। সিমির পাশে শুয়ে পড়েছি। সিমি আমার দিকে ফিরে শুয়ে আছে। আমি ঘুরে শুইতেছিলাম। তখনই সিমি বলে, ওই দিকে ঘুরে শুইলেন কেন? আমার দিকে ঘুরে শুইবেন। আমি যতক্ষণ সজাগ থাকবো ততক্ষণ আপনি জেগে থাকবেন। আমি ঘুমাবার পর আপনি ঘুমাবেন। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আমি সিমির দিকে তাকিয়ে আছি। সিমি চোখ বন্ধ করে ঘুমের মতো করে আছে। আমি তাকিয়ে আছি। সত্যি মা বাবার পছন্দ আছে। সিমি অনেক ভালো আর সুন্দর একটা মেয়ে। ঘন্টা খানেক হলো সিমি ঘুমিয়ে গেছে। আমার খুব ইচ্ছে করছে সিমির কপালে ফার্স্ট কিস করতে। চুমু খাবো কি খাবো না ভাবছি, তখনই সিমি একদম আমার কাছে এসে আমার শরীরের উপর প্রথমে ওর একটা হাত উঠিয়ে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো অবাক হয়ে গেলাম, দেখতেছি সিমি সজাগ আছে নাকি। না, সিমি ঘুমিয়ে আছে। আমি ওর কপালে আর গালে চুমু খেলাম। কিন্তু চুমু খাওয়ার পরে খেয়াল করলাম সিমির ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটেছে, কিন্তু চোখ বন্ধ আছে। আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছি। সত্যি এই ফিলিংসটা বলে বোঝাতে পারবে না। চোখে অনেক ঘুম পাচ্ছে, এখন ঘুমায়, সকালে বাকি কথা হবে। ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে চেয়ে দেখি সিমি আমার কপালে গালে চুমু খাচ্ছে। কি করছো তুমি? রাতে আপনি আমাকে চুমু খেয়েছেন, এখন আমি তা শুট করছি। তুমি সজাগ ছিলে? হ্যাঁ, সজাগ ছিলাম। আর আমার স্বপ্ন ছিল বাসর ঘরে আমার স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাবো। একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন উঠেন, আমার অনেক খিদা লাগছে। আমি খিদা একদম সহ্য করতে পারি না। আচ্ছা, তুমি উঠে ফ্রেশ হও, আমি নাস্তা নিয়ে আসি। সিমি উঠে ওয়াশরুমে গেছে, আমি দরজাটা খুলে বাইরে গেছি।
বাইরে গিয়ে দেখি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। আমি নিজেই রান্নাঘরে গিয়ে চা করে নিলাম। চা বানানো শেষ করে বাবা মাকে গিয়ে চা দিয়ে এসেছি। বাবা, আল আজকে তুই নাস্তা নিয়ে এসেছিস? আল, হ্যাঁ বাবা এসেছি। সবাই তো এখনো ঘুমিয়ে আছে। নেন মায়ের, আর আপনার ঔষধের চা নানটা এখানে রাখা আছে। মা, আল শোন। আল, হ্যাঁ মা বলো, কি বলবে? মা, সবাই বড় হয়েছে, আর কত করবি? এবার বিয়ে করেছিস, নিজের বউ আর ভবিষ্যতের জন্য একটা ডিপিএস করে নিস। আল, আচ্ছা করব। রুম থেকে বেরিয়ে এসেছি। মা সত্যিই আমাকে একটু বেশি ভালোবাসে। এক এক করে ছোট ভাই বোনের রুমে চা আর নাস্তা দিয়ে আসলাম। আমার বিয়ে উপলক্ষে আমার ছোট বোন লিলির হাজবেন্ড এসেছে। লিলি, ভাইয়া তুমি আজকে কেন নাস্তা আনতে গেলে? আমি তৈরি করে দিতাম নাস্তাটা। আল, থাক আমি করে নিলাম, কাল থেকে তোর ভাবিকে হয়তো এই কাজগুলি বুঝিয়ে দিব। মিরাজ আর রিফাতকে চা নাস্তা দিয়ে গেলাম। সব শেষে রুমে গিয়ে দেখি সিমি রেগে আগুন হয়ে আছে। সিমি, নাও তোমার চা আর নাস্তা। সিমি, আপনি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? আপনি নিজে রান্না করেছেন, আজকে আপনার বিয়ে হয়েছে। আল, হ্যাঁ মানুষ। এখন আগে চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে। সিমি, হ্যাঁ দেন চায় চুমুক দিয়ে বলে, সত্যি আপনি একটা জিনিয়াস। রোজ সকালে এমন চা হলে আর কিছু দরকার নেই। আমার মুড একদম ভালো হয়ে গেছে। আব্বু ঠিকই বলছে, আপনি অনেক ভালো ছেলে। তা মিস্টার ভালো ছেলে, রাতে কি বলেছিলাম মনে আছে তো? আল, হ্যাঁ মনে আছে। সিমি, তাহলে কি চিন্তা ভাবনা করছেন? আমার কিন্তু 1 বছর পরে সন্তান চাই। তখনই দরজায় কন চেয়ে দেখি মা, তখনই বলে, মা, আল বউ মাকে নিয়ে বাহিরে আয়, সবার সাথে আলাপ করিয়ে দিব। আল, ঠিক আছে আসি। সিমি চলো। সিমিকে নিয়ে দুজনে বাহিরে গেলাম। মা সিমির সাথে বাড়ির সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। সিমির বাড়ি থেকে ওর ছোট বোন আর বাবা চাচা সহ কিছু মানুষজন এসেছে। ওনাদের মেহমানদারি করা শেষে সিমিকে নিয়ে ওদের বাড়িতে গেলাম। সিমিদের বাড়িটা অনেক বড়, আর সিমিরা মাত্র 2 বোন, ওর কোনো ভাই নেই। সিমির বাবার নিজের ব্যবসা করে। সিমির বোন শিমু ও ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তবে সিমিরা জয়েন্ট পরিবার, ওর চাচা চাচি দাদি সহ সবাই এই বাড়িতে থাকে। সিমি, আপনি রেস্ট নেন, আমি সবার সাথে দেখা করে আসছি। আল, ঠিক আছে। সিমি চলে গেছে, আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর শিমু এসেছে। শিমুর সাথে কথা বলছি। এর মধ্যে সিমি এসেছে। সিমি, চলেন খাবার খাবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আল, হ্যাঁ চলো। শিমুকে সাথে নিয়ে আমরা দুজনে নিচে গেলাম। শিমিরে জয়েন্ট পরিবার, অনেক ভালো লাগছে সবাই একসাথে থাকার জন্য। সবার সাথে গল্প করতে করতে খানা শেষ করেছি। খাবার শেষ করে রুমে এসেছি। কিছুক্ষণ পর সিমি এসেছে, কিন্তু সিমিকে অনেকটা চিন্তিত মনে হচ্ছে। সিমি, তোমার কিছু হয়েছে? সিমি, নীরা ফোন করছে, আজকে ওর বোনের স্বামীকে আবার বিয়ে করাতে নিয়ে যাবে। শুনেন, আপনি এখনই ঠিক করবেন। হয় 1 বছরের মধ্যে সন্তান নেবেন, না হয় আগামীকাল সকালে আপনি একা চলে যাবেন আপনাদের বাড়িতে। এবার বলেন আপনি কোনটা করবেন? 1 বছরের মধ্যে হয় সন্তান নেবেন, না হয় আগামীকাল সকালে আপনি একা চলে যাবেন আপনাদের বাড়িতে। এখন বলেন আপনি কোনটা করবেন? সিমির এমন কথা শুনে আমি তাকিয়ে আছি ওর দিকে। কি বলবো সিমিকে চিন্তা করছি। কিছুটা চিন্তা করে সিমিকে বলি, আর আচ্ছা সিমি, তুমি যে চাও তাই হবে, তবে তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। সিমি, আবার কিসের রিকোয়েস্ট? আর সন্তানটা 1 বছর পরে নিব না, 2 বছর পরে নিব। এতদিনে লিলি চলে যাবে, ওর হাজবেন্ডের সাথে মিরাজ চাকরি পেয়ে যাবে, আর রিফাতের পড়ালেখা শেষ হয়ে যাবে। আমাকে এইটুকু সময় দাও প্লিজ। সিমি, বোকা ছেলে, আমি তো সারা জীবন তোমাকে সময় দিব। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আর একটু রাত দেখায় ওর সাথে, তাহলে আরো কাজ হবে। মনে মনে কথাগুলি ভাবছি। 2 বছর বেশি দেরি হয়ে যাবে, এরপর যদি সন্তান না হয় তখন কি করব?
আর সন্তান না হলেও আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। সিমি, আপনি আপনার পরিবারকে যেইভাবে ভালোবাসেন, তখন ওদের কথা রাখতে গিয়ে আবার বিয়ে করবেন? আমি এতদিন দেরি করতে পারবো না। আর ওয়াদা করছি আমি আর কোনোদিন বিয়ে করব না। যদি তুমি কখনো ছেড়ে চলে যাও তাও বিয়ে করব না। সিমি, কিন্তু 2 বছর অনেক সময়। এত সময় সন্তান না নেওয়া ঠিক হবে? আর হ্যাঁ, ঠিক হবে। আমি বলি, আমাদের তো মাত্র বিয়ে হয়েছে, এখনো ঠিক করে আমরা দুজন দুজনকে বুঝতে পারিনি। আমাদের কার কি পছন্দ অপছন্দ কোনো কিছুই জানি না। 6 মাস তো আমাদের দুজন দুজনকে বুঝতে বুঝতে চলে যাবে, আর বাকি 6 মাস ভালোবাসা গভীর হতে হতে। এরপর আমরা সন্তানের জন্য প্ল্যানিং করবো, এতে 2 বছরের মধ্যে আমাদের সন্তান নিয়ে নিব, কেমন? সিমি, ঠিক আছে, মানলাম কথার যুক্তি আছে। কিন্তু মিস্টার ভালো ছেলে, আপনার কথাগুলি মনে থাকবে তো? আর হ্যাঁ, ভালো করে মনে থাকবে। এবার তো মন ভালো হয়ে যাবার কথা। সিমি তাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি সিমির হাতটা ধরে ওকে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়েছি। সিমি, আয়নার সামনে দাঁড় করালেন কেন? আর চুপ করে একটু দাঁড়াও বলছি। আমি সিমির চুলগুলি ছেড়ে দিয়েছি। সিমি আমার দিকে তাকিয়ে আছে। তোমাকে তো খোলা চুলে অনেক সুন্দর লাগছে, তবে কিছুটা কমতি আছে, কি যেন একটা মিসিং মিসিং লাগছে। সিমি, আমার কাছে তো সবকিছু ঠিকঠাক লাগছে। আর না, একটা মিসিং লাগছে। হ্যাঁ, পেয়েছি, একটু হাসো তো, দেখবে তোমাকে আরো সুন্দর লাগবে। সিমি হাসছে না। আমি ওর চুলগুলি সরিয়ে কাঁধের উপর ছোট করে চুমু খেলাম। ওকে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। এবার সিমি কিছুটা মুচকি হাসে। সিমি, কি করছেন? ছাড়েন, দরজাটা খোলা, কেউ চলে আসবে। আমি আসুক তাতে আমার কি, আমি তো আমার বউকে জড়িয়ে ধরে রাখছি, তাই না? আর যদি পারো তাহলে নিজেকে ছাড়িয়ে নাও। তখনই শিমুর ডাকা পুতুকে আম্মু ডাকছে। আর তখনই সিমিকে ছেড়ে দিয়েছি। সিমি চলে গেছে হাসতে হাসতে। সিমি নিচে গিয়ে বলে, সিমি, হ্যাঁ আম্মু বলো, কেন ডাকছো? সিমির মা, আয় এখানে বসো। আল তোর সাথে সবকিছু মানিয়ে নিতে না পারলেও তুই কিন্তু মানিয়ে নিবি। সংসারের বড় ছেলেদের একটু কর্তব্য থাকে সংসারের প্রতি। আর তুই বাড়ির বড় বউ, সবার সাথে হাসি মুখে কথা বলবি। সিমির চাচি, সময় শাশুড়ি দুই একটা কথা বলবে, সেইগুলি শুনবে, কিন্তু কোনো সময় তর্ক করবে না। যখন শাশুড়ি বুঝতে পারবে তখন আর তোমাকে কিছু বলবে না। সিমি, এখন কি আমাকে জ্ঞান দেওয়ার জন্য এখানে ডেকে আনা হয়েছে? সিমির মা, সিমি, তুই বাড়িতে যেমন ছিলি তোর শ্বশুর বাড়িতে তেমনটা থাকা চলবে না। বাড়িতে একা একা থাকতে কেউ কিছু বলছে না, কিন্তু শ্বশুর বাড়িতে সবার সাথে মিশে থাকতে হবে। আল ছেলে হিসেবে অনেক ভালো, ওর সাথে সবসময় ভালো ব্যবহার করবি। সিমি, সবকিছু ওদের পক্ষ নিয়ে বলছো, আমার পক্ষ নিয়ে তো কোনো কিছুই বলনি। সিমির মা, আমার যখন বিয়ে হয় তখন আমার মা মানে তোর নানু আমাকে এমন ভাবে বলছে, আর যার কারণে আমার আর তোর বাবার মাঝে কোনো রকম ঝগড়া তৈরি হয়নি। নে, দুধটা নিয়ে রুমে যা, প্রথমে আল খাবে, এরপর তুই খাবি, এতে করে স্বামী স্ত্রী মহাব্বত বাড়ির কথাটা মনে থাকবে। সিমি, হ্যাঁ থাকবে। দুধের গ্লাস হাতে নিয়ে রুমে এসেছে, দেখি আল শুয়ে আছে। আম্মু কতগুলি উপদেশ দিয়ে দিয়েছে, সবকিছু শুধু মেয়েদের করতে হবে, ছেলেদের কিছুই করতে হয় না। আল, কি হলো, বিড়বিড় করে কি বলছো? সিমি, কিছু না, নেন, দুধটা খেয়ে নেন। আর হ্যাঁ, সবটা খাবেন না, অর্ধেকটা খাবেন, বাকি অর্ধেকটা আমি খাবো। এতে করে নাকি স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত বেশি বেশি তৈরি হয়। আর ঠিক আছে, তাহলে আগে তুমি খাও, এরপর আমি খাচ্ছি। সিমি, মা বলছে আগে আপনি খেতে। আমি, দাও, আমি তোমাকে খাইয়ে দেয়। সিমি খেতে যাচ্ছে না। আমি জোর করে ওকে আগে খাইয়ে দিয়েছে, এরপর আমি খেয়েছি। সিমি আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, হাসছো কেন? সিমি, দুধের স্বর লেগে আছে আপনার ঠোঁটের মাঝে। আমি, মুছে দাও। সিমি, বসেন। আল বসেছে। সিমি ওর শাড়ির আঁচল দিয়ে দুধের স্বরটা মুছে দিল। হঠাৎ করে সিমির দিকে আলের নজর গেল। সিমি খেয়াল করছে, তাই ইচ্ছে করে সিমি কাপড়টা ঠিক করে দিয়েছে। আল মনে মনে বলছে, দূর, ভালো করে দেখতে দিল না। কি দেখা হচ্ছে শুনি?
আল কয় কিছু না তো। সিমি কিছু না, এরপর যদি উল্টা পাল্টা নজর দেন তাহলে খারাপ হবে কিন্তু। আল বউয়ের দিকে তাকালেও উল্টা পাল্টা নজর হয় নাকি? সিমি বুদ্ধু কোথাকার, তাকাতে মানা করছি নাকি? আমি তো চাই আমার দিকে তাকিয়ে থাকেন। তবে বুদ্ধুটাকে আগে আমার প্রেমে হাবুডুবু খাওয়াতে হবে। হ্যাঁ, বউয়ের দিকে তাকালে উল্টা পাল্টা নজর দেওয়া হয়। এখন শুয়ে পড়েন, আমার ঘুম পাচ্ছে। আল এখনই ঘুমিয়ে পড়বে? সিমি সজাগ থেকে কি করব? ধমকের সাথে বলছি। আল না কিছু না, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। সিমি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি কিছু না বলে শুয়ে পড়েছি। সিমি পাশে শুয়েছে। সিমি মনে আছে তো আমি ঘুমালে এরপর ঘুমাবেন? আল হ্যাঁ মনে আছে। সিমি ঘুমিয়ে গেছে, আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখি সিমি রুমে নেই, ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বাজে। আমি উঠে ফ্রেশ হতে গেছি। কিছুক্ষণ পর বের হয়ে দেখি সিমি চা হাতে নিয়ে দাঁড়িয়ে। সিমি চা খেয়ে নেন। আল খালি পেটে আমি চা খাই না, নাস্তা করে এরপর আমি চা খাই। সিমি সরি। আমি সরি বলছো কেন? তুমি তো জানতে না। ঠিক আছে দাও, তুমি যেহেতু কষ্ট করে আনছো আমি আজকে নিয়মটা ভেঙে নেই। সিমি কোনো দরকার নেই, চলেন নিচে গিয়ে নাস্তা করে চা খাবেন। সিমির সাথে নিচে গেলাম, সবার সাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে সিমিকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ঘন্টা খানেকের মধ্যে আমাদের বাড়িতে চলে এসেছি। বাবা বৌমা তোমার বাড়ির সবাই ভালো আছে? সিমি হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। মা আল সিমিকে নিয়ে ঘরে যা। আল হ্যাঁ যাচ্ছি। সিমিকে নিয়ে ঘরে এসেছি। আজকের মতো সারাটা দিন সিমির সাথে গল্প করে কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেই সবকিছু করেছি। আজকে সিমিকে রান্নাঘরে যেতে দেয়নি। মা বাবাকে চা নাস্তা দিয়ে রিফাত আর মিরাজকে চা দিতে গেছি। রিফাত ভাইয়া আমার কিছু টাকা লাগবে। আল কত টাকা লাগবে? রিফাত 1,500 টাকা। আল কবে লাগবে? রিফাত আজকেই লাগবে। মিরাজ আমার কিছু টাকা লাগবে, ইন্টারভিউ দিতে যাব। আল ঠিক আছে দিয়ে দিব। চা দিয়ে বাহিরে এসেছি লিলি বলে। লিলি ভাইয়া তোমার কাছে 1,000 টাকা হবে, মানে তোমাদের জামাই আজকে চলে যাবে। যেই টাকার সাথে আনছে সব টাকা খরচ হয়ে গেছে। আল ঠিক আছে দিচ্ছি, আমি রুম থেকে আসছি। রুমে গেছি, সিমি আমার দিকে তাকিয়ে আছে। সিমি আপনি এত কিছু সহ্য করেন কি করে? আল ভালোবাসলে সবকিছু সহ্য করা যায়। আজ আমি ওদের দিয়ে যাচ্ছি, কিন্তু একদিন ওরাও আমাকে দিবে দেখো। সিমি হ্যাঁ দেখবো, কেমন দিবে সেটা আমি বুঝতে পারছি। একদিন আপনি প্রস্তাবে দেখে নিন। এখন আমার চা দেন। আল নাও। সিমি চা খাচ্ছে, আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সিমি আজ থেকে তুমি তোমার সংসার বুঝে নিবে। আমার তোমার প্রতি অগাধ বিশ্বাস আছে, তুমি তোমার কর্তব্য ঠিক করে পালন করবে। সিমি দেখুন, আমার আপনার মতো এত ধৈর্য নেই। আমি কে বলছে নেই? আমার তো মনে হচ্ছে আমার থেকে তোমার বেশি ধৈর্য আছে। আচ্ছা আমি অফিস যাচ্ছি, তোমার কিছু লাগবে? সিমি না দরকার নেই, আমার কিছুই লাগবে না। আল ঠিক আছে, আমি যাই বলে বাইরে এসেছি। রিফাত লিলি আর মিরাজকে টাকা দিয়েছি, ওরে টাকা পেয়ে চলে গেছে। সিমি আমার দিকে তাকিয়ে আছে, আমি চলে আসবো তখনই সিমি বলে। সিমি ভালো ছেলে, একটু ভিতরে আসবেন, কথা আছে। আল হ্যাঁ আসছি। ভিতরে ঢুকার সাথে সাথে সিমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে গালে কিস করে দিয়েছে। সিমি কি হলো তোমার? সিমি আমার প্রাপ্যটা আমাকে রোজ দিয়ে যাবেন, আজকে আমি নিজেই দিলাম, এরপর থেকে আপনি নিজেই দিবেন কেমন? আল ঠিক আছে উম্মা। সিমির কপালে চুমু খেয়ে বেরিয়ে এসেছি। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। বাসে করে অফিসের সামনে এসেছি। আর 8 দিন পর অফিসে এসেছি, সবাই আমাকে দেখে শুভেচ্ছা জানাচ্ছে। স্যার আল তাহলে দিল্লি কা লাড্ডু খেয়েছো বলেই সবাই একসাথে হাসি। সত্যি বলতে আমাদের কোম্পানির প্রতিটা স্টাফ অনেক ভালো।
সবাই সবার সাথে ভালো আচরণ করে। আর স্যার, আমি কাজগুলি একটু দেখছি। আমার চেয়ারে গিয়ে বসেছি, মোবাইলটা হাতে নিয়ে ভাবছি সিমিকে একটা ফোন করব কি করব না। না থাক, সিমি কি মনে করবে? এখন মনে হয় ঘুমাচ্ছে। আমি কাজে মন দিলাম। ওইদিকে সিমি বসে আছে, আর কখন ফোন করবে। মোবাইলে একটা মেসেজ এসেছে, দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে সিম কোম্পানির মেসেজ। কিছুটা ছটফট করে নিজেই ফোন করেছে। 2বার রিং হতেই রিসিভ করেছে আল। আল: হ্যাঁ সিমি, বলো। সিমি: অফিসে গেছেন কখন? আল: অনেকক্ষণ হয়েছে। কেন, কিছু হয়েছে? সিমি: না, কি হবে? আপনি অফিসে গিয়ে পৌঁছাইলেন কিনা তার জন্য ফোন করেছি। আল: ঠিক আছে। আর কিছু বলবে? সিমি: না। আল: শুনো। সিমি অনেক আগ্রহের সাথে বলে। সিমি: হ্যাঁ বলেন। আল: আচ্ছা থাক, কিছু না, এখন রাখি কেমন? সিমি: ঠিক আছে। ফোনটা রেখে সিমি আলকে কিছু বকা দিল, বোকা বুদ্ধু এসব বলে। না যাই রান্নাঘরটার কি অবস্থা, গিয়ে দেখি। রান্নাঘরে ঢুকে দেখি অনেক সুন্দর করে গুছানো আছে। যেখানে যেটা আছে সব কিছুতে লেখা আছে। মা: বৌমা, তুমি রান্নাঘরে এসেছো কেন? যাও, তুমি গিয়ে রেস্ট নাও, আমি রান্না করে দিচ্ছি। সিমি: না মা, আপনি অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করবেন? আমি রান্না করছি। দরকার হলে আপনাকে ডেকে আনবো, আপনি গিয়ে রেস্ট নেন। মা: ঠিক আছে। মা চলে গেছে, সিমি রান্না করছে, তখনই আল ফোন করেছে। সিমি গিয়ে ফোন রিসিভ করেছে। আল: সিমি, আমি বাড়িতে চলে আসতেছি, আজকে দুজনে একসাথে লাঞ্চ করবো। সিমি: আচ্ছা, আমি অপেক্ষা করব। আল: ঠিক আছে। সিমি গিয়ে রান্না শেষ করে সবাইকে বলছে খাবার খেয়ে নিতে। সিমি শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে একদম সেজে গুজে রেডি। কিছুক্ষণ পর আমি বাড়িতে গেলাম। বাবা, আল অফিস ছুটি হয়ে গেছে। আল: আজকে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছি। রুমে গিয়ে দেখি সিমি আয়নার সামনে বসে আছে। আমি গিয়ে পেছনে থেকে সিমিকে জড়িয়ে ধরেছি। সিমিকে অনেক সুন্দর লাগছে। সিমি: এখন আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, খিদা আমার পেট উঁচু করছে। আল: তুমি গিয়ে খাবার সাজাও, আমি এখনই আসি। সিমি: ঠিক আছে। সিমি গিয়ে দেখে পাত্রের কোনো তরকারি নেই, সব তরকার শেষ। সিমি দেখে তো অবাক হয়ে আছে। তরকারি গুলি গেল কোথায়? সিমি মন খারাপ করে আমার দিকে তাকাচ্ছে। সিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তরকারি গেল কোথায়। ওই দিকে আল খাবার টেবিলে বসে আছে। সিমি কি করবে এখন? তখনই আর ডাক দিয়ে বলে, সিমি খাবার নিয়ে এসো, ক্ষুধা লাগছে তো। সিমি: আসছি। সিমি মন খারাপ করে খালি হাতে এসেছে। আল: সিমি, কি হলো, খাবার কোথায়? সিমি: জানি না, পাত্রের কোনো তরকারি নেই। আল: কি বলো, তরকারি যাবে কোথায়? তুমি তো বলছো রান্না করতেছ। তখনই মা এসেছে। মা: কি তোরা এখনো না খেয়ে আছিস? বৌমা, খাবার খাচ্ছ না কেন? সিমি: পাত্রের কোনো তরকারি নেই। মা: কেন, তরকারি যাবে কোথায়? আমরা সবাই খাবার পরে দেখছি অনেক তরকারি ছিল। লিলি: এই লিলি। তখন লিলি বেরিয়ে এসেছে। লিলি: হ্যাঁ মা, বলো। মা: সবাই খাবার পরে তোকে রান্নাঘরে যেতে দেখলাম। জামাই বাবাজিকে সাথে খাবার দিয়েছিস, তাই না? লিলি: হ্যাঁ মা। এত দূর রাস্তা জার্নি করে যাবে, তাই সাথে খাবার দিয়ে দিয়েছি। মা: কিন্তু তোর ভাবি ভাইয়াকে খাবার খায়নি। ওদের চিন্তা তোর করা দরকার ছিল নাকি? লিলি: আমি তো ভাবছি ভাবি খেয়ে নিয়েছে। আর ভাইয়া অফিসে তরকারিগুলি নষ্ট হবে ভেবে তোমাদের জামাইকে দিয়ে দিয়েছি। মা: কখন খেয়েছে তোর ভাবি? এখন কি করবে ওরা? বাবা: যা হবার হয়ে গেছে, এখন চেঁচালে কি কাজ হবে? আল আর বৌমা বাহিরে গিয়ে আজকে লাঞ্চ করে চলে আয়। সিমি আলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সিমি: বাহিরে গিয়ে খাবো মানে? এর জন্য এমন ব্যাট করবে? বাবা: তুমি বাড়ির বউ আর বাড়ির বউরা কথা কম বলে। এখন তাহলে লিলিকে বকাঝকা করলে কি তরকারি রান্না হয়ে যাবে? আল: সিমি চলো, আজকে তোমাকে নিয়ে বাইরে লাঞ্চ করবো।
সিমি আমার দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেছে। আমি রুমে এসে দেখি সিমি কান্না করছে। আমি সিমির পাশে বসেছি। সিমি, কান্না করছো কেন? সিমি, আপনার পরিবারের সবাই নিজের স্বার্থটা বুঝে। আপনার বোন এমন একটা কাজ করতে পারলে কি করে? আপনার বাবাকে বলছে শুনছেন? আর হ্যাঁ, শুনেছি, কিন্তু বাবার মুখের উপর কথা বলার সাহস আমার নেই। সিমির চোখের পানি মুছে দিলাম। চলো আমরা বাইরে গিয়ে খেয়ে নিব। সিমি, দরকার নেই, আপনি বসেন, আমি ডিম বাজি করছি, এখন কোনো মতে চলে গেলে হলো। আজকে বাইরে গিয়ে খাবো, কালকে যদি এমনটা হয় তখন কি করবেন? তাই হিসাব করে চলতে হবে, বুঝলেন ভালো ছেলে? আর হ্যাঁ, বুঝতে পারছি। এখন চলো, তোমাকে আমি সাহায্য করছি। সিমির সাথে গিয়ে ডিম ভাজা করে আজকে খাবার খেয়ে নিলাম। সিমির সাথে গল্প করে কাটিয়ে দিলাম সময়টা। এভাবে মাস 3 চলে গেল। অফিস থেকে রাতে বাড়িতে এসে দেখি মা মিরাজকে বকাঝকা করছে। মা, মিরাজ বিয়ে করে বউ নিয়ে এসেছিস? তোর নিজের খরচ বহন করে তোর বড় ভাই, এর এখন তুই বিয়ে করেছিস? মিরাজ, আর বহন করতে হবে না, আমি চাকরি পেয়েছি। আর বিয়ে করবো না তো কি করব? বয়স হয়েছে, বিয়ে করাচ্ছেন না, তাই নিজের বিয়ে নিজেই করে নিলাম। বাবা, তুই চাকরি পেয়েছিস? মিরাজ, হ্যাঁ, বেতন অনেক ভালো। আর আপনাদের বউ চাকরি করে, ওর বেতন প্রতি মাসে 30,000 টাকা। বাবা, আলের মা যা হবার হয়ে গেছে, এখন বাদ দিয়ে বৌমাকে বরণ করে নাও। মা, কি বলছো তুমি? বাবা, শোনো, বৌমা তো বসে বসে অন্ন ধ্বংস করবে না, আরো আমাদের পরিবারে টাকা দিয়ে সাহায্য করবে। ওই তো আল এসেছে। তখনই মিরাজ এসে আমার কাছে কান্না করতে আরম্ভ করেছে। মিরাজ, ভাইয়া আমাকে ক্ষমা দাও, রিমাকে আমি ভালোবাসি, ওর বাবা অন্য জায়গা বিয়ে ঠিক করছে, তাই আমি বিয়ে করে নিয়েছি। মা, আল তুই ক্ষমা করবি না। ওরা সবাই সবার মতো করে চলবে, এখানে আমাদের কোনো মূল্য নেই। বাবা, এইটা আমার বাড়ি, আমি দূরে থাকার অনুমতি দিলাম। মিরাজ, বউ মাকে নিয়ে ধরে যা। সিমি, কিন্তু বাবা। বাবা, বড় বউ তোমাকে কোনো কথা বলতে বলা হয়নি। সিমি আমার দিকে তাকিয়ে আছে। আল, বাবা তো বলে দিয়েছে। এখানে আমার আর কিছু বলার নেই। যাক, চাকরি পেয়েছি শুনে খুশি হলাম। সিমি, চলো, সিমিকে নিয়ে রুমে এসেছি। সিমি, আপনার বাবার আচরণগুলি সুবিধা লাগছে না। উনি সব সময় আমার সাথে এমনভাবে কথা বলে। আল, বাবা এমনি দেখবে, এখন অনেকটা ঠিক হয়ে যাবে। সিমি মন খারাপ করে আছে। আমি সিমিকে বুঝিয়ে মন ভালো করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে সিমি সবাইকে দিয়ে দিয়েছে। সিমি, কি হলো, উঠে না, আজকে অফিসে যাবে না? আল, ইচ্ছে করছে না। আসো, দুজনে মিলে শুয়ে থাকি। সিমিকে টান মেরে বুকের মাঝে নিয়ে নিলাম। সিমি, হঠাৎ করে আজকে একটু বেশি রোমান্টিক মুডে আছেন? আল, কবে আবার আর রোমান্টিক ছিলাম? সিমিকে আদর করছি। সিমি আমার দিকে তাকিয়ে আছে। সিমি, ভালো ছেলে, উঠেন, এবার অফিসে যাবেন। যান, গিয়ে ফ্রেশ হন। সিমি চলে গেছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হলাম। আজকে অফিসে যেতে যেতে একটা জিনিস চিন্তা করেছি, সিমির বিয়ের সবগুলি কাপড় পূর্ণ হয়ে গেছে। আজ অফিস থেকে যাবার সময় ওর জন্য এতটা শাড়ি নিয়ে যাব। অফিসে কাজ করছি। আর ওইদিকে সিমি। বাবা, বড় বউ, আমার গরম পানিটা এখনো হয়নি কেন? সিমি, বাবা, দিচ্ছি, তরকারিটা উঠিয়ে আপনার পানিটা গরম করে দিচ্ছি। বাবা, এই বাড়িতে আমার কোনো দাম নেই। আর আলের বউ তো আমাকে কোনো দামই দেয় না। সিমি, কখন আমি আপনার কথার দাম দিচ্ছি না? আমি তো আপনার সব কথার দাম দিচ্ছি। বাবা, আজকে আল আসুক, তোমার দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। হয় তুমি থাকবে, নয়তো আমি থাকবো। মা, কি শুরু করেছো তুমি? সবসময় বৌমার পেছনে লেগে থাকো কেন? যাও, আমি পানি গরম করে দিচ্ছি। সিমি, এই নেন গরম পানি। পানি গরম করে সিমি নিজে নিজে চোখের পানি ফেলছে। রাতে আল এসেছে, হাতে একটা শপিং ব্যাগ। আল ভিতরে ঢুকে রুমে যাবে, তখনই বাবা বলে, বাবা, আল, তোর সাথে আমার কিছু কথা আছে। আল, কি কথা বলেন?
তখনই লিলি আমার হাতে ব্যাগটা নিতে আসে। লিলি, ভাইয়া ব্যাগে কি আছে? আমি, কিছু না, দরকারি কিছু কাগজপত্র। তখনই লিলি ব্যাগটা টান মেরে নিয়ে ব্যাগ থেকে হাত দিয়ে শাড়িটা বের করে। লিলি, দেখছো বাবা কত দামি শাড়ি কিনে আনছে বউয়ের জন্য, অথচ বলে টাকা নেই, বেতন কম, সংসারে অভাব দেখায়। বাবা, দেখাবে তো কারণের জন্য তো বউ আমার সাথে মুখে মুখে তর্ক করে। আল তোর বউ আমার কোনো কথাই শুনে না। আর তুই বলিস তোর কাছে টাকা নেই, অথচ তোর বউয়ের জন্য চুপি চুপি শাড়ি কিনে আনিস। আল, বাবা আমার বিয়ে হয়েছে আর 6 মাস হতে চলছে। সিমিকে কখনো কোনো কিছুই দেয়নি, মাত্র একটা শাড়ি কিনে এনেছি, তা এখন এটার জন্য কৈফিয়ত দিতে হবে? বাবা, লিলি আগামীকাল চলে যাবে। শাড়িটা লিলিকে দিয়ে দিস আর সুন্দর বউকে পরে বেতন পেয়ে শাড়ি কিনে দিবি। আরেকটা কথা, তোর বউকে জিজ্ঞেস কর আমার সাথে তর্ক করার সাহস পেয়েছে কোথায়। আর আমার প্রথম কোনো কেনা জিনিস এইটা লিলিকে দিব কেন? লিলিকে দরকার হলে কিনে দিব, লিলি দাও বলে ওর কাছ থেকে নিয়ে সিমির হাতে দিয়েছি। আচ্ছা সিমি, তুমি বাবার সাথে তর্ক করেছো? সিমি, তর্ক করেছি কখন? আমি তো শুধু বলেছি তরকারি রান্না শেষ হলে গরম পানি করে দিচ্ছি। আল, বুঝতে পারছি। সিমি, তুমি বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। সিমি রাগ করে ভিতরে চলে গেছে। আমি ভিতরে গিয়ে দেখি সিমি ওর ব্যাগ গুছাচ্ছে। সিমি, কি করছো? সিমি, আমি থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব বাপের বাড়ি। আপনার সাথে সংসার করে আমার সংসার করার স্বাদ মিটে গেছে। আল, সিমি আমার কথাটা শোনো। সিমি কোনো কথা শুনছে না, হঠাৎ করে সিমি বমি করতে আরম্ভ করছে। সিমি, তোমার কি হয়েছে? সিমি কিছু বলেনি, ওয়াশরুমে চলে গেছে। আমি সিমির সাথে সাথে গেছি। সিমির এমন কাণ্ড দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি মাকে ডেকে আনছি, মা সিমিকে দেখে বলে, মা, আল তেমন কিছু না, তবে সকালে বৌমাকে ডাক্তারের কাছে যাস। সিমি, তুমি রেস্ট নাও। আল, সিমি কি হয়েছে তোমার? সিমি, কিছু না মা, যা বলছে তাই করবে। এখন আমার ভালো লাগছে না। আল, সকালের দরকার নেই, আমি এখনই ডাক্তার নিয়ে আসি। আমি গিয়ে ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সিমিকে দেখে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আপনি বাবা হচ্ছেন, এতে করে একটু বমি করেছে, এ সময় একদম রেস্টে রাখবেন কেমন? ঠিক আছে বলে ডাক্তারকে বিদায় দিয়ে এসেছি। বাবা লিলির সাথে বলছে, বাবা, সংসারটা একটু ভালো অবস্থান দেখছে, এমনি মেয়েটি সন্ধান নিয়ে নিল। আমার ভুল হয়েছে মেয়েটিকে বিয়ে করানো। তোর মায়ের জন্য বিয়েটা করিয়েছি। আমি চেয়ে দেখি সিমি দাঁড়িয়ে আছে বাবার পেছনে, আমার চোখে চোখ পড়তেই সিমি রুমে চলে গেছে। আমি দৌড়ে ঘরে গেলাম, দেখি সিমি কান্না করছে। সিমি, আল, আমি কি বাচ্চাটা নষ্ট করে দিব? আল, কি বলছো? সিমি নষ্ট করবে কেন? সিমি, তুমি তো বলেছিলে 2 বছর পর সন্তান নিবে, এখন তো 6 মাসের মাথায় সন্তান নিয়ে নিলাম। আল, থাক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এখন নষ্ট করলে পরে যদি না হয় তখন তো আরো কষ্ট হবে। তাই যা হয়েছে ভালোর জন্য হয়েছে। সিমিকে জড়িয়ে ধরেছি, সিমি আমার বুকের উপর শুয়ে আছে, দুজনে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে গেছি। সকাল 8টার সময় আমার ঘুম ভাঙছে, চেয়ে দেখি বাবা বাইরে থেকে বলছে, বাবা, বেলা 9টা বাজতে চলছে আর এখনো নাস্তা করা হয়নি, বাড়ির মানুষ কি আনন্দে খানাপিনা ছেড়ে দিয়েছে নাকি? মা, কি হয়েছে? বাবা, কি হয়েছে না সেটা বলো। আজকে লিলিটা চলে যাবে, আর কারো কোনো খবর নেই। আল অফিসে যাবে না নাকি? মিরাজ আর রিমা তো অফিসে যাবে নাকি? আল, বাবা, সিমির শরীরটা ভালো না, তাই আজকে উঠতে পারেনি। রিমা ছিল, ও নাস্তা তৈরি করে নিতে পারত। বাবা, রিমা তো চাকরি করে, ওর অফিসে যেতে হবে। আর তাছাড়া বড় বউ তো কোনো কাজ নেই, বাড়িতে থেকে সকালের নাস্তা তৈরি করে এরপর শুয়ে থাকতে পারবে। আর তুই এখন উঠেছিস, অফিসে যাবি কখন? আর আমার চাকরিটা চলে গেছে, সুতরাং আমি নতুন চাকরি খুঁজতে হবে। রিমা, তাহলে এখন সবার খরচ আমাদের বহন করতে হবে? মিরাজ, আমরা আজকে আমাদের বাড়িতে চলে যাব। মা একা থাকে, ওনার সাথে থাকাটা বেটার মনে হবে। মিরাজ, বাবা, তাহলে আমরা আসি। বাবা, তাহলে আমরা চলবো কি করে? মিরাজ, সেইটা আমি কি করে বলবো? লিলি,
ভাইয়ের যতদিন চাকরি না পাচ্ছে ততদিন ভাবিকে ওনাদের বাড়িতে পাঠিয়ে দেন। ওনাদের আর আমাদের রুমটা ভাড়া দিয়ে দেন। এতে করে আপনাদের সংসারের খরচ মেকআপ হয়ে যাবে। তখনই বাবা বলে, বাবা, আল তাহলে তুই যতদিন চাকরিটা না পাচ্ছিস ততদিন তোর বউকে ওদের বাড়িতে পাঠিয়ে দে। আল, বাবা ঠিক আছে পাঠিয়ে দিব, কিন্তু একটা কথা বলবো। বাবা, হ্যাঁ বল। আল, আমি আর 10 বছর যাবৎ সংসারে সবার ছোট ছোট চাওয়া পূরণ করে এসেছি। লিলিকে বিয়েটা আমি দিয়েছি। মিরাজ তোর চাকরির জন্য সুপারিশ আমার করা। রিফাতের পরীক্ষা শেষ। এখন সবাই সবার মতো করে বাঁচবে। মা, আমি তোমার কাছে ঋণী। এখন তো আমার চাকরি নেই, তাই একটা দিন আমাকে সহ্য করতে পারেননি। ঠিক আছে, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে গেলাম, তোমরা সুখে থাকো। সিমি, ব্যাগটা গুছিয়ে নাও। মা, আল কি বলছিস? কোথায় যাবি? এটা তো তোর বাড়ি। আল, আগে ছিল, আজকের পর থেকে নেই। সিমি, চলো আমার সাথে। আর হ্যাঁ, আপনারা আমার বাবা মা, আপনাদের প্রতি আমার একটা কর্তব্য আছে, সেটা আমি করব। হয়তো আপনাদের সাথে থাকবো না, কিন্তু প্রতি মাসে আপনাদের 4000 করে টাকা দিয়ে দিব। বাবা, থাক, তার কোনো দরকার নেই। মিরাজ আর রিমা আমাদের দেখাশোনা করবে। আল, সিমি, চলো আমরা দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সিমি, আপনার চাকরি চলে গেছে? আল, হ্যাঁ। সিমি, সমস্যা নেই। আমি বাবার সাথে আলাপ করে আপনার জন্য একটা ব্যবসা তৈরি করে দিতে বলবো। আল, দরকার নেই। তুমি কিছুদিন তোমাদের বাড়িতে থাকো, এরপর আমি একটা চাকরি পেয়ে তোমাকে নিয়ে আসবো। সিমি, আপনাকে ছাড়া রাতে আমার ঘুম আসবে না। আমি আপনার সাথে থাকবো। সিমির কপালে চুমু খেয়ে বাহিরে এসে মা বাবাকে সালাম করে খালি মুখে ওরা দুজনে বেরিয়ে এসেছে। পেছনে তাকিয়ে দেখে রিমা ভাড়ার রিপ্লেট টানাচ্ছে। দেখছেন, আমার কথাটা সত্যি হলো, আপনার বাবা ভাই বোন সবাই আপনাকে ছুড়ে ফেলে দিয়েছে। আর হ্যাঁ, কিন্তু তুমি জানো আমার চাকরিটা যায়নি, আমি ইচ্ছে করে 1 সপ্তাহ ছুটি নিয়েছি তোমার জন্য, তোমার সাথে সময় কাটাবো বলে। আর ইচ্ছে করে আজ চাকরি চলে গেছে, মিথ্যা কথা বলছি। মিথ্যাটা বলে ভালো হয়েছে, সবার রূপটা দেখতে পেলাম। সিমি, সত্যি আপনি মিথ্যা বলছেন? তখন সিমি অনেক খুশি হয়েছে। সিমিকে নিয়ে ওদের বাড়িতে 2 দিন থেকে আমি একটা ছোট্ট রুম ভাড়া নিলাম। আর সিমি, তোমার ছোট্ট রুমে থাকতে কষ্ট হবে না তো? সিমি, আপনার ভালো বাসা পেলে আমার কোনো কষ্ট হবে না। আল আর সিমি ওদের সংসার গুছিয়ে নিচ্ছে। আস্তে আস্তে হয়তো ওরা এখন অনেক সুখে থাকবে। আলের মা আলকে ফোন করে, তাছাড়া আলের সাথে এখন কারো কোনো যোগাযোগ নেই। সিমির প্রতি আলের মহব্বত, সিমি আরো নিজেকে সুখী মনে করছে। ওরা এখন অনেকটা সুখে আছে। আল প্রতি মাসে ওর বাবা মাকে 4000 টাকা করে দেয়, কারণ মা বাবার কর্তব্যটা আল ঠিকমতো পালন করতে চাইছে। গল্পটা সমাপ্তি। আর হ্যাঁ, এটা একটা বাস্তব গল্প ছিল। অফিস কলিগ আমার এক স্যার, ওনার জীবনের গল্প। ওনাদের জন্য সবাই দোয়া করবেন।